হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ক্লাসে, অর্থাৎ জামিনের চুক্তি। আমরা ক্লাস শুরু করার আগে একটু দেখব যে আমাদের বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে শোনা যায় কিনা। সবাই একটু কমেন্টসের মাধ্যমে কনফার্ম করবেন বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। মাথায় এবার ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাইকে জয়েন করার জন্য 2 মিনিট সময় নিচ্ছি। দেখো আসলে শোনা যাচ্ছে কিনা। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। জামিনের চুক্তি। আমরা জামিন বলতে কি বুঝি? আমরা কিন্তু যাদের বাসাবাড়ি গ্রাম অঞ্চলে, আমরা সকলে কিন্তু জামিন বুঝি বা জামিনদার। এই জামিনদার বা জামিন বলতে আমরা কি বুঝি সাধারণত বাংলাতে? আমরা একটু কমেন্টস করব যে স্বাভাবিকভাবে জামিন বলতে আমরা কি বুঝি। দেখুন, আমরা জামিন বলতে যেটা বুঝি সাধারণত, জামিন বলতে আমরা সাধারণত বুঝি যে একজনের হয়ে যখন অন্য কেউ কারো দায় পরিশোধ করতে যায়, এ সময় আমরা বলি তাকে জামিনদার, যে অমকের জামিনদার হিসাবে সে দায় পরিশোধ করার জন্য দায়িত্ব নিচ্ছে, তাই তো? তো এখানে আমরা গতদিন যে চুক্তির সংজ্ঞা পড়েছিলাম তার বাইরে আরেকটা চুক্তি হচ্ছে জামিনের চুক্তি। আর এই জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা জাস্ট জামিনদারকে ইনক্লুড করব। আমরা চুক্তিতে বলেছিলাম যে 2 বা ততোধিক পক্ষ থাকবে। এখানে এক পক্ষ প্রস্তাব দিবে এবং অপর পক্ষ কি করবে? অপর পক্ষ হচ্ছে প্রস্তাবে সম্মতি দিবে। এটি হচ্ছে এই 2 পক্ষ। কিন্তু জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জামিনদার নামে তৃতীয় একজন ব্যক্তি এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ জামিনের চুক্তিটা আমরা দেখে আসি। জামিনের চুক্তি 1872 সালে আমাদের চুক্তি আইনের 126 ধারাতে জামিনের চুক্তির একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো তৃতীয় পক্ষের দায় যখন সে পরিশোধ করতে ব্যর্থ হয়, এক্ষেত্রে দ্বিতীয় কোনো পার্টি এসে যখন ওই দায় পরিশোধ করার প্রতিশ্রুতি দান করে, তখন এটাকে আমরা বলবো জামিনের চুক্তি। বোঝাতে পারলাম কিনা? মানে 2 পক্ষের একটা চুক্তি হয়েছে। আগে আমরা যে চুক্তি পড়েছি, চুক্তির সংজ্ঞা সেই চুক্তির মতোই।
প্রথম পক্ষ এক পক্ষ প্রস্তাব করেছে এবং দ্বিতীয় পক্ষ প্রস্তাব একসেপ্ট করেছে, এর মধ্যবর্তী আরেকটা পক্ষ আছে যার নাম হচ্ছে জামিনদার। সে কি বলতেছে? সে বলতেছে যে প্রথম পক্ষ যে প্রস্তাব করেছে, এই প্রথম পক্ষ যদি কোনোভাবে তার দায় বা দেনা পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে এই দেনা পরিশোধের ভার নিবে ওই দ্বিতীয় পক্ষ যার নাম হচ্ছে জামিনদার। অর্থাৎ জামিনের চুক্তির ক্ষেত্রে পক্ষ কয়টি পাচ্ছি আমরা? এখানে জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা পক্ষ পাচ্ছি তিনটি। আগের চুক্তির সংজ্ঞা অনুসারে পক্ষ যে প্রথম পক্ষ প্রস্তাব দাতা এবং প্রস্তাব গ্রহীতা ছিল, এর সাথে একজন যোগ হচ্ছে, তার নাম জামিনদার। এখন আমরা বইয়ের ভাষায় দেখি, বইয়ের ভাষায় জামিনের চুক্তি বলতে কি বলেছে। বইয়ের ভাষায় 126 ধারাতে বলা হয়েছে যে কোনো তৃতীয় পক্ষ তার প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধ না করলে তার পক্ষে কেউ ওই প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধ করবে এ মর্মে চুক্তি করলে ওই চুক্তিকে জামিনের চুক্তি বলা হয়। অর্থাৎ যে এমন ব্যক্তি এই দায় পরিশোধের অর্থাৎ দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছে, এই তৃতীয় ব্যক্তিকে আমরা কি বলছি? জামিনদার। আর প্রথম পক্ষ মানে যার হয়ে সে জামিনদার হিসাবে কাজ করতেছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা প্রিন্সিপাল ডেটর, অর্থাৎ সে হচ্ছে মুখ্য ঋণ পরিশোধকারী। আর যার কাছে আমরা এই জামিনদার জামিন হিসাবে থাকতেছে, তাকে বলা হবে পাওনাদার। এখন আসুন আমরা জামিনের চুক্তির কিছু অত্যাবশ্যকীয় উপাদান আছে, এই উপাদানগুলো আমরা দেখে নিই যে একটি জামিনের চুক্তি হতে হলে এই জামিনের চুক্তিতে কি ধরনের উপাদান থাকে। দেখুন, আমি প্রথমেই বলেছি যে আমি স্লাইড যেভাবেই সাজাই না কেন, স্লাইডগুলো অবশ্যই আপনারা 1-2 করে পয়েন্ট করে নেবেন, পয়েন্ট আকারে লিখবেন, মনে রাখবেন, তাহলে সহজে মুখস্থ হবে। এটা মেমোরাইজের জন্য। অবশ্যই উপাদানগুলোর ভিতর দেখুন, প্রথম উপাদান যেটা বলেছি, প্রথম উপাদান হচ্ছে পক্ষ। আমাদের চুক্তির পক্ষ ছিল, আমি একটু আগেই বললাম যে আমাদের চুক্তির পক্ষ ছিল দুইটি, একজন প্রস্তাবকারী আর একজন প্রস্তাব গ্রহীতা। কিন্তু জামিনের চুক্তির পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে, দেখেন এখানে পক্ষ আছে তিনটি পক্ষ আছে। একজন হচ্ছে জামিনদার, মূল দেনাদার এবং পাওনাদার। আমি একটু আগেই বলেছি যে জামিনদার হচ্ছে এই মূল দেনাদারের হয়ে যে দায় নিজের কাঁধে তুলে নিচ্ছেন, উনি হচ্ছে জামিনদার। আর দেনাদার আর পাওনাদার আমাদের আগের চুক্তির দুইটি পক্ষ ছিল। আমাদের আগের চুক্তির যে দুটি পক্ষ ছিল, তার একজন ছিলেন দেনাদার বা প্রস্তাবকারী এবং পাওনাদার বা প্রস্তাব সম্মতিদাতা। আর এই নতুন করে যে এসেছে সেটা হচ্ছে আমাদের জামিনদার। দ্বিতীয়ত বলা হচ্ছে প্রতিশ্রুতি। এখানে বলা হচ্ছে যে প্রতিশ্রুতি আমরা চুক্তির সংজ্ঞার অনুসারেই বলতে পারি যে কোনো চুক্তি সম্পাদনের জন্য প্রতিশ্রুতি একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই প্রতিশ্রুতি হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং সেটা হতে পারে লিখিত বা অলিখিত, তবে প্রতিশ্রুতি অবশ্যই থাকবে। প্রতিশ্রুতি দ্বারা জামিনের চুক্তি বলছে যে কোনো অব্যক্ত প্রতিশ্রুতি দ্বারা জামিনের চুক্তি হয় না। অব্যক্ত প্রতিশ্রুতি বলতে কি বুঝি? অব্যক্ত প্রতিশ্রুতি বলতে আমরা বুঝি সেই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি আমরা সুনির্দিষ্টভাবে বলি নাই বা যে প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় নাই, এটা হচ্ছে অব্যক্ত প্রতিশ্রুতি। অর্থাৎ জামিনের প্রতিশ্রুতির ক্ষেত্রে প্রতিশ্রুতি হবে সবসময় ব্যক্ত বা লিখিত হতে পারে বা মৌখিকভাবেও প্রদত্ত হতে পারে। এখন অব্যক্ত প্রতিশ্রুতি আমরা কোন ক্ষেত্রে বলছি? অব্যক্ত প্রতিশ্রুতি হচ্ছে, আমরা গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন রোগী, সে সেন্সলেস অবস্থায় রাস্তায় পড়ে আছে, এই অবস্থায় ডাক্তার তার সেবা করলো এবং সেবা করার প্রতিশ্রুতিতে সে যখন রোগী জেগে উঠলো বা সুস্থ হয়ে উঠলো, তখন ডাক্তার তার পারিশ্রমিক পাবার
জন্য কি ওই রোগীর কাছে আবেদন করতে পারে বা তার কাছে তার পারিশ্রমিক চাইতে পারে, ওটা হচ্ছে অব্যক্ত ছিল। তিন বলা হচ্ছে প্রতিশ্রুতির প্রকৃতি। প্রতিশ্রুতির প্রকৃতির ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিশ্রুতি আপনার হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিশ্রুতি। প্রত্যক্ষ প্রতিশ্রুতি কিরকম, যে আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, বা ধরুন আমার ভাই ব্যাংক থেকে লোন নিচ্ছে 50,000 টাকা, তো এক্ষেত্রে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ব্যাংককে, মানে জামিনদার হিসাবে, যে এই টাকাটা যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয় তো এই জামিনদার হিসাবে ব্যাংকের এই ঋণের 50,000 টাকা আমি পরিশোধ করব। এটা সরাসরি আমি বলতেছি যে সরাসরি 50,000 টাকা আমি পরিশোধ করব। তো এটা হচ্ছে কি, এটি আমাদের প্রত্যক্ষ প্রতিশ্রুতি। তাহলে এখন এই পরোক্ষ প্রতিশ্রুতি কি? পরোক্ষ প্রতিশ্রুতি হচ্ছে যেই প্রতিশ্রুতি আমি সরাসরি মুখে স্বীকার করতেছি না বা সরাসরি বলছি না, কিন্তু এই প্রতিশ্রুতিটা আমি কার্যকলাপের মাধ্যমে আমি পাওনাদারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এটা দিতে আমি বাধ্য বা এটা কি পরিশোধের দায়টা আমার। এটা কিভাবে হতে পারে? যেমন ধরুন যে আমার কোটের মুহুরী, সে নিয়মিত একটা দোকান থেকে আমার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকে এবং বলে যে কি, যে আমার স্যার এটা পরিশোধ করবে, এবং সে দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্র ওই দোকান থেকে নিচ্ছে, এই নেওয়ার সময় সে ওই একই কথা বলতেছে প্রতিদিন যে আমার স্যার পরিশোধ করবে, এবং আমিও সেখানে কিন্তু কোনো প্রকার বাধা দিচ্ছি না। তার কথা অনুযায়ী আমি কিন্তু প্রতিদিন ওই দোকানে পে করে যাচ্ছি, দোকানের যে পরিমাণ টাকা আমার কাছে পাওনা হচ্ছে সেটা আমি পরিশোধ করে যাচ্ছি চুপচাপ। তো এখানে পরবর্তীতে যদি আমার ওই মুহুরী আরো জিনিসপত্র ওই দোকান থেকে নিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে পরোক্ষভাবে দোকানদার ধরে নিবে যে আমি সম্মতি দিয়েছি যে এটা পরিশোধ করতে আমি বাধ্য। এটাই হচ্ছে পরোক্ষ প্রতিশ্রুতি। অর্থাৎ প্রত্যক্ষ প্রতিশ্রুতি হচ্ছে আমি সরাসরি কথার মাধ্যমে বা আমার লিখিতভাবে দিয়েছিলাম যে ব্যাংকের 50,000 টাকা পরিশোধ করতে বাধ্য। আর পরোক্ষ প্রতিশ্রুতি হচ্ছে ওটা যে আমি সুনির্দিষ্ট করে বলিনি যে আমি এটি দিতে বাধ্য, কিন্তু যেহেতু আমার মুহুরী নিচ্ছে আমার কথা বলে এবং আমি প্রতি সপ্তাহেরটা সপ্তাহ শেষে পরিশোধ করতেছি, তো এখানে পরোক্ষভাবেই ওই দোকানদার ধরে নিবে যে আমার মুহুরীর সমস্ত ব্যয় আমি বহন করতে বাধ্য। এটা হচ্ছে পরোক্ষ প্রতিশ্রুতি। দেখুন 4 নম্বরে যেটা আসছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পক্ষসমূহের যোগ্যতা। পক্ষসমূহের যোগ্যতা আমরা কি জানি? আমরা চুক্তির পক্ষের যোগ্যতা কি দেখে এসেছি, যে চুক্তির পক্ষ হতে হলে অবশ্যই তাকে লুনাটিক হওয়া যাবে না, অর্থাৎ তাকে সক্ষম হতে হবে, মানে জড়বুদ্ধি সম্পন্ন হওয়া যাবে না। তাকে কি হবে? তাকে মেজর পার্সন হতে হবে, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে হইতে হবে, এবং সেই ব্যক্তি দেউলিয়া হওয়া যাবে না। কিন্তু জামিনের চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে ভিন্ন কথা। জামিনের চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে দেনাদার সে যদি, দেখুন এখানে বলা হচ্ছে জামিনের চুক্তির যে তিনটি পক্ষেরই সম্পাদনের যোগ্যতা থাকা আবশ্যক নয়, অর্থাৎ দেনাদার যদি নাবালকও হয়ে থাকে এক্ষেত্রেও চুক্তি হবে। এর কারণ হচ্ছে এখানে দেনাদারের জন্য একজন জামিনদার আছে। এই জামিনদার যদি সাবালক হয়ে থাকে আর দেনাদার যদি নাবালকও হয়ে থাকে, তো এই নাবালকের হয়ে জামিনদার চুক্তি করতে পারবে, অর্থাৎ সেই চুক্তিটি আমাদের বৈধ চুক্তি হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। এখানে বলা হয়েছে যে দেনাদার নাবালক কিন্তু জামিনদার সাবালক, এবং অপর পক্ষ চুক্তির যে পাওনাদার সেও হচ্ছে সাবালক, এক্ষেত্রে চুক্তিটি বৈধ চুক্তি হিসাবে গ্রহণযোগ্য হবে। 5 বলা হয়েছে প্রতিদান।
বলছে জামিনের চুক্তি বৈধ চুক্তি হতে হলে অবশ্যই প্রতিদান থাকতে হবে। পাওনাদার জামিনদারের অনুরোধে করলে বা করা হতে বিরত থাকলেই তা প্রতিদান হিসাবে গণ্য হবে। এখানে প্রতিদান কাকে বলা হয়েছে? প্রতিদানও একই রকম, আমরা চুক্তির সংজ্ঞা টেনেই বলতে পারি যে প্রতিদান হচ্ছে, আমরা চুক্তির সংজ্ঞায় বলেছিলাম যে চুক্তি হচ্ছে কোনো কি কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত থাকার প্রতিশ্রুতি হচ্ছে আমাদের কি চুক্তি হিসাবে গণ্য হবে। এখানেও প্রতিদান হিসাবে বলা হয়েছে যে পাওনাদারকে যদি হচ্ছে জামিনদার যদি পাওনাদারকে অনুরোধ করে যে আপনি কোনো কাজ করবেন বা কোনো কাজ করা হতে বিরত থাকবেন, তো সেক্ষেত্রে ওই কোনো কাজ করা বা কোনো কাজ হতে বিরত থাকাই হচ্ছে প্রতিদান হিসাবে গণ্য হবে। করা হতে বিরত থাকলে বা অনুরোধে কোনো কাজ করলে সেটাই হচ্ছে প্রতিদান হিসাবে গণ্য করা হবে। ছয় বলা হয়েছে দায়ের সাথে সম্পর্ক। দায়ের সাথে সম্পর্ক বলতে কি বোঝায়? বলছে জামিনের চুক্তি সবসময় দায়ের সাথে সম্পর্কিত হবে, অর্থাৎ দায়বদ্ধতা যেখানে সৃষ্টি না হবে সেখানে কোনো জামিনের চুক্তি হবে না। অর্থাৎ এখানে আমরা আগেও পড়েছি যে চুক্তিতে অবশ্যই একটা দায়বদ্ধতা আসতে হবে দুই পক্ষের ভিতরে, আর জামিনের চুক্তির ক্ষেত্রে যে দায়টা, এই দায়টা হবে কার উপর? এই দায়টা বর্তাবে জামিনদারের উপর। এখানে কিন্তু দেনাদারের উপর দায়টা যাচ্ছে না। চুক্তির সাথে, স্বাভাবিক চুক্তির সাথে জামিনের চুক্তির পার্থক্য হচ্ছে এই দায়টা বর্তাবে জামিনদারের উপর, নট দেনাদারের উপর। দেখুন, আমাদের জামিনের চুক্তি এবং জামিনের চুক্তির যে 6টি গুরুত্বপূর্ণ উপাদান আলোচনা করা হয়েছে, এই 6টি উপাদান এবং জামিনের চুক্তি সম্পর্কিত কোনো ধরনের যদি ধোঁয়াশা সৃষ্টি হয় বা আপনার বুঝতে অসুবিধা হয় তো আমরা কমেন্টসের মাধ্যমে একটু জানাবো। কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হলে সেটা আমরা জানাবো। আমাদের জামিনের চুক্তি এবং জামিনের চুক্তির উপাদানগুলি বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে এখনই কমেন্টসে জানাবো আমরা। আচ্ছা, আমাদের জামিনের চুক্তি এবং জামিনের চুক্তির উপাদানগুলো ক্লিয়ার। এখন আমরা যাব পরবর্তী পয়েন্টসে। পরবর্তী টপিক কি আমাদের? দেখুন, ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য। ক্ষতিপূরণের চুক্তি এবং জামিনের চুক্তির মধ্যে পার্থক্য। আমরা সাধারণভাবে দেখেছি যে ক্ষতিপূরণের চুক্তি দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, আর জামিনের চুক্তির ক্ষেত্রে এই দায় পরিশোধ করে কে? জামিনদার। আমাদের দুইটা চুক্তির ক্ষেত্রে একটা সামঞ্জস্য আছে, সেটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি এবং জামিনের চুক্তি দুইটাই দেওয়া হয় তৃতীয় কোনো পক্ষের সুবিধার্থে।
অর্থাৎ যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়ে আমি তাকে ক্ষতিপূরণ করতেছি তৃতীয় পক্ষ হয়ে, এটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। আর যেখানে তৃতীয় কোনো পক্ষ তার দায় পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে ওই দায় নিজের কাঁধে তুলে নিয়ে নিজে দায় পরিশোধের প্রতিশ্রুতি দেওয়াই হচ্ছে কি জামিনের চুক্তি। এখন দেখুন আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে জামিনের চুক্তি এবং প্রতিশ্রুতি ক্ষতিপূরণের চুক্তির পার্থক্য দেখাতে পারি। প্রথমত আমরা সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাতে দেখেন যা ক্ষতিপূরণের চুক্তিতে কি বলা হয়েছে। ক্ষতিপূরণের চুক্তিতে বলা হয়েছে যে কোনো পক্ষের ক্ষতির কারণে, কোনো পক্ষের কোনো ধরনের ক্ষতির কারণে, সেটা হোক স্বকার্যজনিত ক্ষতি বা তৃতীয় পক্ষের ক্ষতি, সেটা আমার কাজের মাধ্যমেও ক্ষতি হইতে পারে বা তৃতীয় কোনো পক্ষের কাজের মাধ্যমে যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যদি আমি বলি যে ক্ষতিপূরণ দিব, তো সেটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। আর জামিনের চুক্তির সংজ্ঞা আমরা অলরেডি পড়ে আসিছি যে কোনো ব্যক্তি মানে তৃতীয় ব্যক্তি যদি কোনো মানে পাওনাদারকে তার পাওনা মেটাতে অসমর্থ হয়, সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি জামিনদার হিসাবে এই পাওনা মিটিয়ে দিব, সেক্ষেত্রে সেটা হচ্ছে জামিনের চুক্তি। আরেকটা ভাইটাল যেটা হচ্ছে পার্থক্য আছে সেটা দেখেন পক্ষ। ক্ষতিপূরণের চুক্তিতে পক্ষ কিন্তু সবসময় দুইটা থাকে, একটা হচ্ছে কি প্রতিশ্রুতি দাতা আর একজন প্রতিশ্রুতি গ্রহীতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো ক্ষতি হইলে সেটা ক্ষতিপূরণ দিব, আর একজন হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা। জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা কয়টি পক্ষ বলেছি? জামিনের চুক্তির ক্ষেত্রে পক্ষ হচ্ছে তিনটি, অর্থাৎ একটি পক্ষ হচ্ছে প্রতিশ্রুতি পাওনাদার, এক পক্ষ হচ্ছে দেনাদার, আর এই পাওনাদার আর দেনাদারের মধ্যবর্তী একজন পক্ষ আছেন, যে দেনাদার যদি দেনা পরিশোধে ব্যর্থ হন তবে সে দেনা পরিশোধ করবে কে? জামিনদার। অর্থাৎ এখানে গ্রহীতা ও প্রতিশ্রুতি দাতা দুইটি, আর এখানে আছে পাওনাদার, দেনাদার, জামিনদার। এখানে পক্ষ হচ্ছে তিনটি। তিন নম্বর দেখেন, 3 নম্বর এখানে বলা হয়েছে যে দায়ের প্রকৃতি। এখানে দায়ের প্রকৃতিটা কেমন? দায়ের প্রকৃতি হচ্ছে একটি চুক্তিতে ক্ষতিপূরণের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দাতা, এই প্রতিশ্রুতি দাতার যে কাজটা, এটাই হচ্ছে মুখ্য। অর্থাৎ প্রতিশ্রুতি দাতা ক্ষতিপূরণ করতে বাধ্য থাকবে। কিন্তু যেখানে জামিনের চুক্তি কিন্তু জামিনদার মুখ্য ভূমিকা পালন করতেছে না, এখানে জামিনদারের ভূমিকাটা হবে গৌণ। দেখুন এখানে দায়ের প্রকৃতিতে বলা হয়েছে যে এখানে ক্ষতিপূরণের ক্ষেত্রে প্রতিশ্রুতি দাতার দায় মুখ্য, আর এখানে জামিনদার যে ছিল, জামিনদারের দায় হচ্ছে গৌণ। এখানে জামিনদারের দায় গৌণ আমরা কেন বলতেছি? কারণ মূলত এই জামিনের চুক্তির ক্ষেত্রে চুক্তিটা এমন নয় যে দেনাদার সবসময় পাওনা মেটাতে ব্যর্থ হবে। পাওনা মেটাতে ব্যর্থ হওয়াটা এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। যদি পাওনা মেটাতে কোনোভাবে কোনো কারণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনার জামিনদার পাওনাটা মানে দায় পরিশোধ করতে বাধ্য থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া হয়, স্বাভাবিকভাবে যে কোনো চুক্তির আপনার পাওনা মেটাতে মানে মুখ্য ভূমিকা কার? মুখ্য ভূমিকা হচ্ছে দেনাদারের। অর্থাৎ এখানে যেটা বলছে যে ক্ষতিপূরণ যে দিতে চেয়েছে, এই ক্ষতিপূরণ দাতার প্রতিশ্রুতিটাই হচ্ছে মুখ্য, কিন্তু জামিন চুক্তির ক্ষেত্রে জামিনদারের ভূমিকা হচ্ছে গৌণ। কারণ সে শুধুমাত্র কোনো প্রকার ওই অ্যাক্সিডেন্ট ঘটলেই সেক্ষেত্রে দায় পরিশোধ করবে। চুক্তির সংখ্যার ক্ষেত্রে কি বলা হয়েছে?
যে প্রতিশ্রুতি দাতা ও প্রতিশ্রুতি গ্রহীতার মধ্যে মাত্র একটি চুক্তি থাকবে। অর্থাৎ যদি কোনো ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিবে, ক্ষতি না হলে কোনো চুক্তি নাই। কিন্তু আমরা যখন জামিনের চুক্তির ক্ষেত্রে বলবো, জামিনের চুক্তির ক্ষেত্রে আমাদের কয়টি আসছে চুক্তি? জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা চুক্তি দেখতে পারি তিনটি। এখন বলুন যে কিভাবে জামিনের চুক্তির ক্ষেত্রে চুক্তি তিনটি? জামিনের চুক্তির ক্ষেত্রে চুক্তি এজন্যই তিনটি কারণ প্রথমত চুক্তি হচ্ছে মূল যে পাওনাদার এবং মূল দেনাদার এদের মাঝে একটা চুক্তি আছে, কারণ এরা প্রথমেই কিন্তু একটা প্রতিশ্রুতি আদান প্রদান করেছে যে একটা পণ্য দিবে এবং তার বদলতে কি হবে, সে তাকে কোনো ধরনের প্রতিদান দিতে বাধ্য থাকবে। অর্থাৎ প্রথম চুক্তি প্রতিশ্রুতি দাতার এবং প্রতিশ্রুতি গ্রহীতার। দ্বিতীয় চুক্তি হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতার সাথে জামিনদারের, কারণ জামিনদার আবার প্রতিশ্রুতি দাতাকে বলতেছে যে যদি কোনোভাবে আমার ভাই ওই প্রতিশ্রুতি দিতে মানে অসমর্থ হয় সেক্ষেত্রে তার এই দায়ভার আমি তুলে নিব। অর্থাৎ এখানে জামিনদারের সাথে আবার প্রতিশ্রুতি গ্রহীতার একটা চুক্তি হয়ে গেল। আবার জামিনদার তো শুধুই একজনের দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন না, অবশ্যই ওই প্রতিশ্রুতি দাতার সাথে জামিনদারের আগেই কোনো চুক্তি ছিল বা পরবর্তীতে কোনো চুক্তি হয়েছে যে তুমি যদি এটা আমাকে দাও তো সেক্ষেত্রে আমি তোমার এই দায়ভার নিজের কাঁধে তুলে নেব। তাহলে আমরা জামিনের চুক্তির ক্ষেত্রে আমরা কয়টি চুক্তি দেখতে পাচ্ছি? চুক্তি হচ্ছে তিনটি। এক হচ্ছে মুখ্য যে দাতা দেনাদার, দেনাদারের সাথে পাওনাদার, এবং দেনাদারের সাথে জামিনদার, দেনাদারের সাথে জামিনদারের সাথে পাওনাদারের, তিনটি চুক্তি। পাওনাদার ও জামিনদার, মূল দেনাদারের সাথে পাওনাদার এবং জামিনদারের সাথে মূল দেনাদারের মধ্যে যে চুক্তি, দেখুন ওখানে তিনটি চুক্তি। এখন আসুন চুক্তির প্রকৃতি। চুক্তির প্রকৃতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রে আমাদের কি হয়েছে? ক্ষতিপূরণের চুক্তি বলা হয়েছে যে ভবিষ্যৎ কোনো ঘটনা সংঘটিত হবার উপর নির্ভর করে। অর্থাৎ ক্ষতিপূরণ কখন আসে? যে ভবিষ্যতে যদি কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে এই চুক্তিটা কার্যকর হবে। যেমন ধরুন যে আমি আপনার কাছ থেকে আপনার বাইকটি ধার নিচ্ছি, যে ভাই আপনার বাইকটা নিয়ে আমি অমুক জায়গায় যাব কিছুক্ষণের জন্য, তো বাইকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনার সেই ক্ষয়ক্ষতি পরিশোধ করতে কি বাধ্য থাকব। এক্ষেত্রে আমার চুক্তিটা হচ্ছে ভবিষ্যতের কোনো একটা ঘটনা ঘটার উপর ডিপেন্ড করতেছে, যে যদি বাইকের ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি ওই ক্ষতিপূরণ দিব, আর যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে কিন্তু ওই চুক্তিটা আমার কি নেই, ওই চুক্তির কোনো অস্তিত্ব থাকছে না। অর্থাৎ ভবিষ্যৎ কোনো ঘটনা সংঘটিত হবার উপরই আমার ক্ষতিপূরণের চুক্তি ডিপেন্ড করতেছে। কিন্তু জামিনের চুক্তি কি? জামিনের চুক্তি প্রথম থেকেই কিন্তু আপনার চুক্তির মেইন চুক্তির ভিতর ইনক্লুড হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমেই যখন পাওনাদার এবং দেনাদারের মধ্যে চুক্তিটা আসছে তখনই কিন্তু ব্যক্তভাবেই জামিনদার তার নিজের দায় তুলে নিয়েছে। তো জামিনদারের এই চুক্তির উদ্ভূতি হচ্ছে চুক্তি সৃষ্টিকারী দায় সৃষ্টিকারী চুক্তি হতে। অর্থাৎ প্রথমেই যখন একটা দায় সৃষ্টি হচ্ছে, যে আমি ওই যে উদাহরণ দিলাম যে ব্যাংকের ক্ষেত্রে, যে ব্যাংকে যদি 50 লাখ টাকা ঋণ নিয়ে থাকে কেউ এবং তার হয়ে আমি যদি জামিনদার হয়ে থাকি তো আমার কিন্তু পরবর্তীতে কোনো ধরনের দায় সৃষ্টি হচ্ছে এরকম না। যখন আমি জামিনদার হচ্ছি ব্যাংক কিন্তু টাকা দেওয়ার আগেই জামিনদার হিসাবে আমার সাইন রেখে দিবে, অর্থাৎ আমার দায় প্রথম থেকেই সৃষ্টি হচ্ছে। আর ক্ষতিপূরণের ক্ষেত্রে কি হচ্ছে? এই ঘটনাটা মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার উপর ডিপেন্ড করে সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র ও ধরনের কোনো ক্ষতি বা ঘটনা ঘটলেই সেক্ষেত্রে আমার ক্ষতিপূরণের চুক্তিটা আসতেছে।
আর জামিনের চুক্তি প্রথম থেকেই সৃষ্টি হচ্ছে। এখন বলতেছে প্রকৃত দায় বহন। এই প্রকৃত দায় বহন কে করবে? ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রে প্রকৃত দায় বহন করতেছে কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি ক্ষতিপূরণের দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছে বা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিচ্ছে। যেমন এটা একটা উদাহরণের মাধ্যমে দিতে পারি। ওই বাইকের উদাহরণে যদি দিয়ে থাকি, যে একটি বাইক, মানে আপনার বাইকটা আমি ধার নিলাম আমার ছোট ভাইয়ের জন্য, যে আমার ছোট ভাই ভালো রাইডিং করে, কিন্তু ও যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি করে ফেলে তো সেই ক্ষতিপূরণটা আমি দিয়ে দিব। তো তাহলে প্রথম থেকেই কিন্তু আমি বলে দিচ্ছি যে এই ক্ষতিপূরণ দিতে আমি বাধ্য শুধুমাত্র। তো এক্ষেত্রে ক্ষতিপূরণের ক্ষেত্রে প্রতিশ্রুতিদাতাকেই এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে। কিন্তু যেখানে আমরা জামিনের চুক্তির ক্ষেত্রে যাচ্ছি, জামিনের চুক্তির ক্ষেত্রে দেখুন, জামিনের চুক্তির ক্ষেত্রে প্রথমে কিন্তু প্রতিশ্রুতিদাতা হচ্ছে দেনাদার, যে ওই 50 লাখ টাকা নিচ্ছে, আমার যে ভাই 50 লাখ টাকা নিচ্ছে সেই কিন্তু মুখ্য প্রতিশ্রুতিদাতা। কিন্তু আমি কি জামিনদার, আমি জামিনদার হচ্ছে গৌণ প্রতিশ্রুতিদাতা, যে আমার ভাই যদি কোনোভাবে এটা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমি দিয়ে দিব, কিন্তু এটা এমন না যে সে ব্যর্থ হবেই। তো এই জন্য গৌণ প্রতিশ্রুতিদাতা আমি। তো জামিনের ক্ষেত্রে আমি কিন্তু সরাসরি, জামিনের ক্ষেত্রে কি মূল যে দেনাদার, মূল দেনাদারের নিকট হতে প্রাপ্ত অর্থ আদায় করতে পারে, কিন্তু প্রকৃত দায় এখানে ক্ষতিপূরণের ক্ষেত্রে কিন্তু এই দায়কার আমার, মানে যে ক্ষতিপূরণের দায়ভার নিজের উপর নিয়েছে। আর লাস্ট যেটা বলা হয়েছে যে লিখন, অর্থাৎ লিখিত আকারে হবে কিনা। তো ক্ষতিপূরণের চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে ইংল্যান্ডের আইন অনুযায়ী এই চুক্তি লিখিত না হলেও চলে। ইংল্যান্ডের আইন অনুযায়ী এই চুক্তিটি লিখিত না হলেও চলবে, কিন্তু জামিনের চুক্তি সবসময় লিখিত হতে হবে। অর্থাৎ ইংল্যান্ডের আইন অনুযায়ী, ইংল্যান্ডের প্রতারণার আইন অনুযায়ী বলা হয়েছে যে ব্যক্তি কোনো জামিনের চুক্তির জামিনদার হবে অবশ্যই সেই চুক্তিটি লিখিত হতে হবে এবং ওই জামিনদার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। একটু আগে আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে আমার ভাইকে যদি আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দিই, বা আমার ভাই 50 লাখ টাকা ব্যাংক থেকে তুলে, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু অবশ্যই একজন জামিনদার খুঁজবে, যে ওই দেনাদারের কোনো বাপ বা ভাইকে জামিনদার হিসাবে খুঁজবে ব্যাংক। আর এ ধরনের চুক্তিতে, মানে অর্থাৎ জামিনের চুক্তির ক্ষেত্রে অবশ্যই জামিনের চুক্তি লিখিত হতে হবে এবং জামিনদার কর্তৃক স্বাক্ষরিত, দেনাদার পাওনাদার উভয় কর্তৃক স্বাক্ষরিত, অর্থাৎ চুক্তি 3 পক্ষ কর্তৃকই স্বাক্ষরিত হতে হবে। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়, যে জামিনের চুক্তির উপাদানগুলি, ক্ষতিপূরণের চুক্তি এবং জামিনের চুক্তির মধ্যে সম্পর্ক। আমরা এই 3টা জিনিস আজকে আলোচনা করেছি। এই আলোচনার ভিতর কারো কোনো ধরনের বুঝতে যদি অসুবিধা থাকে তো বলবেন। যে কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টস করবেন। আশা করি কারোর কোনো অসুবিধা নাই। তবে প্রতি ক্লাসে আমি দেখতেছি যে আপনারা নির্দিষ্ট সময়ে সকলে কিন্তু উপস্থিত হন না। নেক্সট ক্লাস হবে আমাদের পরবর্তীতে মঙ্গলবার এবং ঠিক 10টার সময়। সবাই প্রথম থেকে জয়েন করার চেষ্টা করবেন, আদারওয়াইজ যদি একটা পয়েন্ট স্কিপ করে যান
তো পরবর্তী পয়েন্টস গুলো বুঝতে পারবেন না, কারণ আইনের প্রতিটা ক্লাসই কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। যদি আপনি একটা ক্লাস মিস করে যান বা কোনো একটা পয়েন্ট মিস করে যান, তো পরবর্তী পয়েন্টসটা বুঝতে আপনাদের অসুবিধা হবে। কারণ দেখুন, আমি প্রথম থেকে জামিনের চুক্তি যখন পড়াচ্ছি, প্রথম থেকে বারবার কিন্তু আমি চুক্তি সংজ্ঞাটা আনতেছি। এর কারণ হচ্ছে যে যখন আপনি যে কোনো একটা চ্যাপ্টার, আপনাদের এখানে চ্যাপ্টার হিসাবে আছে, কিন্তু আসলে এটা এক একটা আলাদা আলাদা আইন। তো যদি যে কোনো আইনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কানেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু খাতা ভরে লিখে আসলেও মার্কস পাবেন না। আমি আবারও বলতেছি, এই খাতা ভরে মার্কস লিখে আসলেও মার্কস না পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা জিস্ট লিখতে পারেন না। আর সেই সাথে একটার সাথে একটা যখন কানেক্ট না করতে পারেন, দেখা যাচ্ছে যে চুক্তির সংজ্ঞার ভিতর জামিনের চুক্তি বা ক্ষতিপূরণের চুক্তি, এগুলো একসাথে আপনারা গুলিয়ে ফেলেন। লিখে আসেন, ভাবেন যে আমি তো লিখে আসছি সবটা, বা খাতা ভরে লিখে আসলাম, স্যার মার্কস দিল না। রিজন একটাই, সেটা হচ্ছে আপনি একটার ভিতর আর একটা গুলিয়ে ফেলেন। আর এটার জন্যই আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যে ডাবল সি আছে, তার ভিতরে একটা হচ্ছে আপনার সাবজেক্টের প্রতি কেয়ার, আর একটা হচ্ছে কি সি ছিল, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি পড়াশোনা কম করেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা ধারাবাহিকতা রাখতে হবে, যে আমি প্রতিদিন এতটুকু বা এতটুকু থেকে এতটুকু পড়ি, ওই নির্দিষ্ট মাত্রায় পড়তে হবে। একদিন খুব বেশি পড়লাম, বেশি পড়ে 4টা পর্যন্ত পড়লাম, আর একদিন কি করতেছি, আমি 9টার সময় ঘুমিয়ে যাচ্ছি বা পড়তেছি না। বা ধরুন একদিন আমি 1 ঘন্টা পড়তেছি, একদিন 6 ঘন্টা পড়তেছি। এই পড়া আপনার কাজ দিবে না। পড়ার একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকতে হবে, যে আচ্ছা আমি একটা রুটিন করে নিয়েছি, আমি 6 ঘন্টা পড়ি দিনে, তো পরবর্তীতেও আমার পড়াটা ওই 6 ঘন্টা পরিমাণই হবে। তাহলে দেখবেন যে শেষ পর্যন্ত একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট আসবে না। যাই হোক, ধৈর্য ধরে আমার ক্লাস দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের। আসসালামু আলাইকুম।